2020-2021 শিক্ষাবর্ষে সূচিকরা ডিগ্রি কলেজে ভর্তিকৃত ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। সূচিকরা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুদ্দিন, প্রভাষক, সূচিকরা ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। আজকের অনলাইন ক্লাসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কৃষি শিক্ষা, একাদশ শ্রেণী, ব্যবসা শিক্ষা ও মানবিক শাখা। তো আজকের আলোচনার বিষয় হলো যে আমরা আজকে যে ক্লাসে আলোচনা করব সেই বিষয়টি হলো কৃষি শিক্ষা প্রথম পত্রের সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে ধারণা। এই সিলেবাসের মধ্যে কী কী আছে? যেমন অধ্যায় 1 বাংলাদেশের কৃষি, অধ্যায় 2 ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, অধ্যায় 3 বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, অধ্যায় 4 কৃষি ও জলবায়ু, অধ্যায় 5 মাঠ ও উদ্যান ফসল উৎপাদন, অধ্যায় 6 ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ। এই হলো টোটাল সিলেবাস। আমি এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে প্রথম অধ্যায়ে বাংলাদেশের কৃষি মধ্যে অন্তর্ভুক্ত কৃষি ও কৃষিকে নিয়ে আলোচনা করব, কৃষির গুরুত্ব নিয়ে আলোচনা করব, বাংলাদেশের কৃষির ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তো চলে আসি আমাদের আজকের সিলেবাস সম্পর্কে ধারণা। দেখো, কৃষিকে প্রথম পত্রের সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে ধারণার মধ্যে অন্তর্ভুক্ত আছে অধ্যায় 1 বাংলাদেশের কৃষি। যেহেতু অধ্যায়ের নাম হলো বাংলাদেশের কৃষি, তাহলে এই ক্ষেত্রে বাংলাদেশের কৃষি সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে। যেমন কৃষি কি, কৃষি শিক্ষা কি, তারপরে কৃষির গুরুত্ব কি, তারপরে কৃষির ক্ষেত্রসমূহ কি, তারপরে এই কৃষির বাংলাদেশের কৃষির ক্ষেত্রে সেবা ও তথ্য প্রাপ্তির উৎস কি, এগুলো নিয়ে বিস্তারিত এই অধ্যায়ে আলোচনা করা হয়। তারপরে অধ্যায় 2 ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। এই অধ্যায়ে আলোচনা করা হবে সাধারণত আমার ভূমি কি, তারপরে মাটির অম্লত্ব খারত্ব পরিমাপ, মাটির সংশোধন, অম্লীয় মাটি সংশোধন, ক্ষারীয় মাটি সংশোধন, তারপরে মাটির গুণের পরিবর্তন, যেমন বেলে ও একটা মাটিকে 10 মাটিতে পরিবর্তন, তারপরে ভূমিক্ষয়, তারপরে ভূমিক্ষয় রোধ, তারপরে কিভাবে জমির উর্বরতা বৃদ্ধি, ফসল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়, তারপরে আলোচনা করা হবে এখানে এই সেচ কি, তারপরে নিকাশ কি, সেচের পানি সংরক্ষণ, তারপরে সেচ ব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে সাধারণত এই অধ্যায়ে আলোচনা করা হয়। অধ্যায় চলে আসে অধ্যায় 3 বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। এখানে সাধারণত আলোচনা করা হবে বীজ কি, বীজ উৎপাদন পদ্ধতি, তারপরে বীজ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি। এরপরে এখানে আলোচনা করা হবে তোমার অণুজীব কি, অণুজীব সার কি, কিভাবে অণুজীব সার তৈরি করা হয়, তারপরে অণুজীব সারের গুরুত্ব। এরপর আলোচনা করা হবে সাধারণত রেশম কি, রেশম পোকা ও সুতো উৎপাদন পদ্ধতি, তারপরে রেশম চাষের গুরুত্ব। এরপর আলোচনা করা হবে সাধারণত মাশরুম কি, বাংলাদেশের অর্থনীতিতে মাশরুমের গুরুত্ব। এরপরে এখানে এই অধ্যায়ে আলোচনা করা হবে সাধারণত এই যে মৌমাছির শ্রেণীবিন্যাস, মৌমাছির কলোনি, মৌমাছির জীবনচক্র, মধু উৎপাদন পদ্ধতি, মধু উৎপাদনের গুরুত্ব, তারপর মধু রাসায়নিক উপাদান, তারপরে মৌমাছির রোগসমূহ। এরপর আলোচনা করা হবে গবাদি পশুর কৃত্রিম প্রজনন, তারপর কৃত্রিম প্রজননের উদ্দেশ্য কি, কৃত্রিম প্রজনের সুবিধা অসুবিধা। এরপরে এখানে আলোচনা করা হবে যে গবাদি পশুর বিভিন্ন যে প্রজনন দিক বা সময়কাল নির্ধারণ ইত্যাদি নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়। এবার অধ্যায় 4 কৃষি ও জলবায়ু, কৃষি ও জলবায়ু। এখানে আলোচনা করা হবে যে আবহাওয়া কি, জলবায়ু কি, তারপর কৃষি জলবায়ু কি, তারপরে বাংলাদেশের ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষি জলবায়ুর গুরুত্ব বা প্রভাব, তারপরে মাঠ ফসল উৎপাদন ফসলের ক্ষেত্রে কৃষি জলবায়ু কি ভূমিকা পালন করে। এরপর আলোচনা করা হবে সাধারণত গবাদি পশু ও বনজ সম্পদ উৎপাদনের কৃষি জলবায়ুর প্রভাব কি। এছাড়া এখানে আলোচনা করা হবে যে মৌসুমী জলবায়ু কি, মৌসুমী জলবায়ু বাংলাদেশের ফসল উৎপাদনের ক্ষেত্রে মৌসুমী জলবায়ুর প্রভাব এবং এর উপযোগিতা ইত্যাদি নিয়ে সাধারণত এই অধ্যায় 4 আলোচনা করা হয়। এবার চলে আসি আমি অধ্যায় 5। অধ্যায় 5 হলো মাঠ ও উদ্যান ফসল উৎপাদন, মাঠ ও উদ্যান ফসল উৎপাদন। এখানে উৎপাদন করবে ডাল জাতীয় ফসল উৎপাদন পদ্ধতি, দানা জাতীয় ফসল উৎপাদন পদ্ধতি, তারপর আখ জাতীয় ফসল উৎপাদন পদ্ধতি, তারপরে চিনি উৎপাদন ফসল উৎপাদন পদ্ধতি। এরপর আলোচনা করা হবে এখানে ফল উৎপাদন পদ্ধতি, তারপরে ফুল উৎপাদন পদ্ধতি,
তারপরে মশলা উৎপাদন পদ্ধতি ইত্যাদি নিয়ে এই অধ্যায় 5 তথা মাঠ ও ফসল উৎপাদন পদ্ধতি এর মধ্যে আলোচনা করা হয়। এবার আসো অধ্যায় 6। অধ্যায় 6 আলোচনা করা হয় যে ফল ও শাকসবজির তোমার ফসলের কারণ, লক্ষণ এবং সংরক্ষণের উপায়, অথবা শাকসবজি সংরক্ষণ, পচন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আরো আলোচনা করা হয় কিভাবে আমরা ফল সংরক্ষণ করব, প্রক্রিয়াজাত করব, বাজারজাত করব এবং খাদ্য কিভাবে প্রক্রিয়াজাতন করব ইত্যাদি সম্পর্কে বিস্তারিত এই অধ্যায়ে আমরা আলোচনা করব। কোন অধ্যায়? ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ পদ্ধতিতে। এবার আমরা চলে আসি আমাদের কৃষি ও কৃষি শিক্ষা, যে অধ্যায় 1 বাংলাদেশের কৃষি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। কৃষি বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখছে। বাংলাদেশের প্রায় শতকরা 78.6% লোক গ্রামে বাস করে। এই সিংহভাগ লোকই প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। আমাদের দৈনন্দিন জীবনের যেই জিনিসপত্রগুলোর প্রয়োজন, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই সব উপকরণের সিংহভাগে আসে কৃষি থেকে। তার মানে বোঝা গেল আমাদের দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নতির পিছনে কৃষির অবদান মুখ্য। তাছাড়া তোমরা দেখে থাকবে বর্তমানে যেভাবে শিক্ষিত হার বাড়তেছে, ওই শিক্ষিত লোকের তুলনায় বাংলাদেশের কর্মসংস্থানের সংকট থাকায় বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশের সরকার তাদের জন্য যুব উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কৃষিক্ষেত্রে নিয়োজিত রাখার ব্যবস্থা চালু করছে। এতে করে বাংলাদেশের যে বেকার যুবকরা সাধারণত যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে গরু পালন, হাঁস মুরগি চাষ, মৎস্য চাষ, শাকসবজি চাষ ইত্যাদি করে স্বাবলম্বী হচ্ছে এবং এই ক্ষেত্রে বাংলাদেশে যেমন উপকৃত হচ্ছে, তেমনই বাংলাদেশের অর্থনীতিও কিন্তু তেমন কি সমৃদ্ধ হচ্ছে এবং যারা এইসব কাজে জড়িত আছে তাদেরও কি পারিবারিক সচ্ছলতা দেখা দিচ্ছে। এক কথায় আমি বলতে পারি কৃষি অথবা কৃষি বাংলাদেশের একমাত্র অর্থনৈতিক চালিকা শক্তি। তো আমরা চলে আসি এখন কৃষি ও কৃষি শিক্ষা কি। কৃষি ও কৃষি শিক্ষা কি? সাধারণ কৃষি বলতে আমরা বোঝাই যে মানে সাধারণ কথা বলতে বোঝায় জমি চাষ করে যা কিছু উৎপাদন করা হয় তাকে কি বলা হয়? কৃষি। কিন্তু আমি যদি অন্যভাবে বলি, কৃষি হচ্ছে যে ফসল, গবাদি পশু, তারপরে মৎস্য ও বনজ সম্পদ উৎপাদনের পদ্ধতি হলো কি তোমার কৃষি। এবার আসি আমি কৃষি শিক্ষা কি। কৃষি শিক্ষা কি? সাধারণত বিজ্ঞানের যে শাখায় কৃষির বিভিন্ন ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়, অর্থাৎ কৃষি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, সেই শাখাকে বলা হয় কি? কৃষি শিক্ষা। আমি আবারও বলছি, বিজ্ঞানের যে শাখা কৃষির বিভিন্ন ক্ষেত্রসমূহ অথবা কৃষির বিভিন্ন দিকসমূহ বিস্তারিত আলোচনা পর্যালোচনা করা হয়, সেই শাখাকে বলা হয় কি? কৃষি শিক্ষা। এবার চলে আসি আমি কৃষির গুরুত্ব। কৃষির গুরুত্ব বাংলাদেশের অর্থনৈতিক কৃষি গুরুত্ব অপরিসীম। কৃষির বিভিন্ন ক্ষেত্রে কৃষির অবদান রয়েছে। যেমন আমি কৃষির বিভিন্ন ক্ষেত্রে যে কৃষি গুরুত্বটা রয়েছে সেটাতে আমি কিছু তুলে ধরি। যেমন এক, খাদ্য। আমরা যে আমিষ, শর্করা এবং লিপিড এবং ভিটামিন, খনিজ লবণ ইত্যাদি খাবারগুলি খেয়ে থাকি, তার অধিকাংশই কিন্তু কৃষি থেকে আসে, প্রত্যক্ষ এবং কি পরোক্ষভাবে। একটা মানুষ বেঁচে থাকার জন্য, তার শরীরকে সুস্থ রাখার জন্য খাদ্য প্রয়োজন। আর খাদ্য ছাড়া কোনো মানুষ অথবা কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। সুতরাং এই খাদ্য গ্রহণ করে পুরো জীব জাতি কি অথবা প্রাণী জাতি কি বেঁচে রয়েছে। আর এই খাদ্য সরবরাহটা আসে কি? কৃষি থেকে। তারপর আমাদের চলে আসি যে আমাদের যে এই বস্ত্র, আমরা যে বস্ত্র পরিধান করি তার সিংহভাগে আসে কৃষি থেকে। সাধারণত যে বিভিন্ন বিশ্বের মধ্যে যেরকম বিভিন্ন ধরনের যে পোশাক তৈরি করা হয়, এই পোশাকের 70% আসে সাধারণত তুলা থেকে। বাকি পার্সেন্টগুলো আসে বা বাকিগুলো আসে সাধারণত যে তোমার পাটজাত দ্রব্য, সিল্ক, উল ইত্যাদি ফসল থেকে ইত্যাদি থেকে আমাদের বস্ত্রের বিভিন্ন কাঁচামালগুলো সরবরাহ হয়ে থাকে। তারপর আমি আসি চিকিৎসা। বাংলাদেশ চিকিৎসার ক্ষেত্রে কৃষির অবদান অপরিসীম। সাধারণত যে আমরা যে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদীয় যে বিভিন্ন ওষুধ আমরা ব্যবহার করি বা আমরা রোগ সারানোর জন্য ব্যবহার করি, তার সিংহভাগে আসে কিন্তু কৃষি থেকে। তার সুতরাং বলা যায় চিকিৎসা ক্ষেত্রে কৃষির অবদান অপরিসীম। এই হচ্ছে শিক্ষা। শিক্ষা ক্ষেত্রে কৃষির অবদান অপরিহার্য। আমরা যে শিক্ষার উপকরণগুলো, যে বই, তারপরে
কাগজ, তারপর অন্যান্য উপকরণ, পেন্সিল ইত্যাদির উপকরণ বা আসবাবপত্র অথবা আমাদের যে ডেকোরেশন গুলো প্রতিষ্ঠানের সকল কিছুতে আমাদের কৃষি থেকে আসে। সুতরাং শিক্ষাক্ষেত্রে কৃষি অবদান অনস্বীকার্য। এরপর আমরা চলে যাই আমাদের যে বিভিন্ন শিল্পের কাঁচামাল। সাধারণত চিনি শিল্পে আখ ব্যবহার করা হয়, তারপরে রাবার শিল্পে রাবার ব্যবহার করা হয়, তারপরে বেকারি শিল্পে যে বিভিন্ন ধরনের উপকরণ আটা, ময়দা, চিনি ব্যবহার করা হয়। এক কথায় বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসাবে কৃষির গুরুত্ব রয়েছে। তারপরে দেখো এই যে জ্বালানি হিসাবে যে পেট্রোল, ডিজেল, তারপরে এই যে ইটের ভাটা, তেল ব্যবহার বা কয়লা ব্যবহার ইত্যাদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি থেকে কি আসে। তারপরে কর্মসংস্থান ব্যবস্থা। কৃষির বিভিন্ন ক্ষেত্রের মধ্যে অসংখ্য মানুষ, যেমন পশুপালন, মৎস্য চাষ, তারপরে গবাদি পশু পালন, অথবা ধান চাষ, অথবা আমাদের অন্যান্য যে প্রক্রিয়া যে পদ্ধতিগুলো আছে সেগুলোতে মানুষ নিয়োজিত করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে। তারপর আমরা বৈদেশিক মুদ্রা অর্জন। সাধারণত আমাদের দেশ থেকে যে হিমায়িত চিংড়ি, তারপর পাটজাত দ্রব্য, তারপরে অন্যান্য দ্রব্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। তারপর বিদেশের সাথে সম্পর্ক তৈরিকরণ। সাধারণত আমরা যখন বিদেশের বিভিন্ন দেশে আমরা আমাদের দেশের পণ্যগুলো সরবরাহ করে থাকি, তখন বিদেশের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হয়। সুতরাং দেখা যায় যে বিদেশের সাথে সুসম্পর্ক তৈরি হতে গেলে কি কৃষি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা বলতে পারি তোমাদের যে পরিবেশের ভারসাম্য রক্ষা। সাধারণত প্রাণীরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে উদ্দেশ্যে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে, আবার প্রাণীরা বেঁচে থাকার জন্য যে অক্সিজেন দরকার উদ্দেশ্যে অক্সিজেন সরবরাহ করে, যে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সুতরাং আমরা এক কথায় বলতে পারি যে বাংলাদেশের কৃষির অবদান অনস্বীকার্য এবং বাংলাদেশের অর্থনীতি এবং সামাজিক অর্থনীতির সাথে অথবা সামাজিক উন্নতির সাথে যে কৃষি ওতপ্রোতভাবে কি জড়িত। এবার চলে আসি আমি কৃষির ক্ষেত্রসমূহ। বাংলাদেশের যে কৃষির ক্ষেত্রসমূহ আছে সেগুলো দেখো, আমি এটা ছকের মাধ্যমে দেখাবো বাংলাদেশের কৃষি ক্ষেত্রসমূহ। এখানে কৃষির ক্ষেত্রসমূহ হলো দেখো, 1 উদ্যান ফসল, তারপর 2 মাঠ ফসল, 3 গবাদি পশু, 4 ফুলটি, 5 সামাজিক কল্যাণ, 6 মৎস্য। এই 6টার মধ্যেই কিন্তু কি আমাদের কৃষি ক্ষেত্রসমূহ কি বিদ্যমান। আর এগুলোর মধ্যে যত কিছু আছে আমাদের কৃষির যতগুলো আমরা ক্ষেত্রগুলো দেখি সবগুলো কিন্তু কি এই 6-এর অন্তর্ভুক্ত। আশা করি তোমরা এই কৃষি ক্ষেত্রসমূহ বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাস তোমাদের এখানেই সমাপ্ত করছি। আগামী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।